অনেক অপেক্ষার পরে মোশাররফ করিম ও পারশা ইভানা অভিনীত ডিম লাইট মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুটা হয় রাজ এবং রিপার হলুদ সন্ধ্যার মধ্য দিয়ে। সেখানে কমেডি প্রোগ্রামের জন্য আসে শামসুজ্জামান ও তার সহকারী কালু রঞ্জন। দুজনে অনেকক্ষণ যাবৎ বসে থাকে, কিন্তু প্রোগ্রামই শুরু হয় না। তখন খাবার পরিবেশন করতে থাকে। এটা দেখে কালু রঞ্জন তার বসকে বলে, প্রোগ্রামটা কখন শুরু হবে তা তো আমাদের জানা নেই, আগে চলেন খেয়ে নেই। গুরু শামসুজ্জামান জানায় এখানে খাবারে মাংসের পরিমাণ খুবই কম, আর আমরা তো হলো স্পেশাল গেস্ট, এর জন্য হয়তোবা আমাদের জন্য স্পেশাল কোনো খাবার অ্যারেঞ্জ করা হবে, সেখানে গেলে আমরা ভালো ভালো খাবার খেতে পারবো। একটু পরেই কালু তার বসকে বলে, বিয়ের পাত্র তো একদম লুচ্চা, হলুদে 1 ডজন মেয়েকে নিয়ে আসছে, বিয়ের পর এর মতো লোকজনই পরকিয়া করে। শামসুজ্জামান জানায় আবার অন্য কথা, জানায় বিয়ের পাত্রী পালিয়ে গিয়েছিল, তাই এদের মধ্যে এত লাফালাফি দেখা যাচ্ছে। কালুও খেয়াল করে দেখতে পায় তার গুরুর কথাই ঠিক। গুরুকে এই জন্য জিজ্ঞেস করে, প্রোগ্রামটা কি তাহলে হবে না? গুরু তখন জানায় যে অবশ্যই হবে। একটুর পরেই সেখানে চলে আসে পাত্রীর বাবা এবং শামসুজ্জামানকে বলে প্রোগ্রামটা শুরু করার জন্য। সাথে এটাও জানায় যে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনি থামবেন না। শামসুজ্জামান তখন ওনাকে জানায়, আমার গুরু আমাকে বলে দিয়েছে টাকা না নেওয়া পর্যন্ত যেন আমি কোনো প্রোগ্রাম শুরু না করি। পাত্রীর বাবা তখন তাকে কিছু টাকা দেয়। শামসুজ্জামান তার পরপরই শুরু করে দেয় স্ট্যান্ড আপ কমেডি। একটু পরেই দেখা যায় বিয়ে বাড়িতে শুরু হয়ে যায় মারামারি, কারণ পাত্রপক্ষ জেনে গিয়েছে পাত্রী পালিয়ে গিয়েছে। তো এই গন্ডগোলের মধ্যে থেকে কোনো মতে বেঁচে ফিরে কালুকে নিয়ে একটা হোটেলে খেতে বসে শামসুজ্জামান। খাওয়ার সময় কালুকে বলে, এই যে আমরা হোটেলে খাবার খাচ্ছি তা আবার বাড়িতে বলা যাবে না, যদি বলি যে খেয়ে এসেছি তাহলে ওয়াইফ আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন করবে, এত প্রশ্ন শোনা আমার দ্বারা অসম্ভব। সাথে এটাও বলে যে বিয়ে করবা তো মরবা। এই কালু রঞ্জন নতুন সহকারী হিসেবে জয়েন করেছে শামসুজ্জামানের সাথে, এই জন্য সেও এখন থেকে থাকবে গুরুর বাড়িতেই। শামসুজ্জামান কালুকে নিয়ে বাড়িতে আসলেই দেখতে পায় তার মা এবং ওয়াইফ খাবার নিয়ে গন্ডগোল শুরু করে দিয়েছে। করলার সাথে চিংড়ি মাছ রান্না করায় মা অনেকটাই খেপে গেছে, কারণ মায়ের অ্যালার্জি আছে, চিংড়ি মাছ সে একদমই খেতে পারে না। তখন ওর ওয়াইফ বলতে থাকে, 2 দিন আগে তো গলদা চিংড়ি ঠিকই খেলেন। ওদের বউ শাশুড়ির যুদ্ধের মধ্যে বারবারই হাত ঢুকাতে থাকে কালু। শামসুজ্জামান আবার একবার মা এবং একবার বউয়ের দিকে গেলে ভালোই মুশকিলের মধ্যে পড়ে যায়। পাশ থেকে আবার শামসুজ্জামানের বউকে খোঁটা দেয় ওর বোনও। ওদের ঝগড়াঝাটির মধ্যে বারবার কালু হাত ঢোকাতে থাকলে ওর বউ জিজ্ঞেস করে, এইটা আবার কে? শামসুজ্জামান ইনিয়ে বিনিয়ে বলে, এটা হচ্ছে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, এখন থেকে আমার বাড়িতেই থাকবে। এইটা শুনে তো আবারও মাথা গরম হয়ে যায় ওয়াইফের। বলে, এটা কি জমিদার বাড়ি নাকি যে যাকে ইচ্ছা তাকে ঘরে নিয়ে আসবে? তখন ওর শাশুড়ি জানায়, এইটা এককালে জমিদার বাড়ি ছিল, মেহমানের সাথে তুমি ভালো করে কথা বলো। এইসব কথাবার্তা চলতে থাকলে হঠাৎ করে প্রশ্ন ওঠে যে কালু রঞ্জন থাকবে কোথায়? কালু রঞ্জন তখন বলে, আপনাদের এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি সব জায়গাতেই ঘুমাতে পারি। ঘুমানোর আগে কালু তার গুরুকে বলে, আপনাদের এসব দেখে সিদ্ধান্ত নিয়েছি জীবনে আমি বিয়েই করব না। গুরু তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ ঠিকই বলেছিস, তোর বাবা মাও বিয়ে করে ভুল করেছিল। মূলত সে এটা বোঝাচ্ছিল যে বিয়ে না করলে তুই আর তো জন্ম হতি না। পরের দিন সকালবেলাতে কালু চলে আসে রান্নাঘরে এবং ওদের সাথে রুটি ভাজতে থাকে। রুটি ভাজতে ভাজতে বলতে থাকে, আমার মা এবং দাদির মধ্যে আমি অনেক ঝগড়া দেখতাম, কিন্তু তারপরেও তারা একসঙ্গেই থেকেছে, যাই হয়ে যাক না কেন আমাদের একসঙ্গেই থাকা উচিত। এটা শুনে শামসুজ্জামানের মা বলে, কালু তোমার মা কি অনেক স্ট্রং ছিল? কালু জানায়, হ্যাঁ, ডাকাতের ঘরের মেয়ে বলে কথা। কালু সেখানে আবার শামসুজ্জামানের ওয়াইফকে বলে, আপনার ওই ইঁচা মাছ আর করলা ভাজি কিন্তু আমি খেয়েছি, অনেক স্বাদ ছিল। এটা শুনে শামসুজ্জামানের বউ বলতে থাকে, যাক অ্যাটলিস্ট কেউ তো আমার খাবারের প্রশংসা করলো। মা তখন বলে, আসলেই তোমার রান্না অনেক বেশি স্বাদ হয়, কিন্তু সবার সামনে আমি সেটা বলি না, তোমার প্রশংসা তো তোমার পেছন থেকেই করা উচিত। এই ব্যাপারগুলো আবার শুনে ফেলে শামসুজ্জামান। একসময় শামসুজ্জামানের ওয়াইফ কালুর কাছে জানতে চায়, তুমি তো অনেক ফর্সা মানুষ, তাহলে তোমার নাম আবার কালু কেন? কালু তখন বলে, সে এক বিরাট ব্যাপার, অন্য একদিন এটা বলবো। খাবারের টেবিলে শামসুজ্জামানের ছেলে আবার বাবার কাছ থেকে চায় হাতি, সে নাকি হাতি পুষবে। বাবাও তখন ওকে আশ্বাস দেয় যে সমস্যা নেই, আমি তোমাকে হাতি কিনে দিব। তারপর পরে ওর মেয়ে আবার জিজ্ঞেস করে, আচ্ছা বাবা কমেডিয়ান মানে কি? বাবা তখন বলে, যারা মানুষকে হাসায় তারাই হচ্ছে কমেডিয়ান। এটা শুনে মেয়ে বলে, তুমিও কি কমেডিয়ান? বাবা বলে, হ্যাঁ, কিন্তু মানুষের মুখ থেকে হাসিটা বের করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। মেয়ে তখন বলে, বাবা তুমি আমাকে একটা কমেডি করে শোনাও তো। তখন শামসুজ্জামানের বউ বলে, তোমার বাবা কাউকে ফ্রিতে কমেডি করে দেখান না। কালু তখন গুরু থেকে জানতে চায়, আচ্ছা আজকের শিডিউল কি আমাদের? শামসুজ্জামান বলে, আগে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবো, তারপর একটা মিটিংয়ে যাব।
মিটিংয়ের কথা শুনে খুশি হয়ে যায় কালু, কারণ কখনো সে মিটিংয়ে যায়নি। ওয়াইফ আবার শামসুজ্জামানকে ধরিয়ে দেয় এক গাদা বাজারের লিস্ট। এখানে আবার স্পেশাল মেনশন হিসেবে ছিল ডিম লাইটের কথা। এরপর দুজনে গিয়ে বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকে বাসের। কিছুক্ষণের মধ্যেই দেখা হয়ে যায় একটা লোকের সাথে। সেও স্কুলে বাচ্চাদেরকে নামিয়ে দিতে এসেছিল। সে আবার যা তা বলতে থাকে, মানে সে শামসুজ্জামানকে বিরক্তই করছিল। সেখান থেকে কোনো মতে ওকে কাটিয়ে দিয়ে দুজনে এসে বাসে চড়ে। যেতে থাকলে একটু অস্বস্তিতেই পড়ে যায় কালু, কারণ একজন তাকে চাপ দিচ্ছিল। আর সে মনে মনে ভাবছিল আজকে মিটিংয়ে যাচ্ছি, আমাদের একটা প্রাইভেট কার থাকলে খুব ভালো হতো। গুরু তখন বলে যে তুমি যে বসে আছো এটার জন্য তুমি শুক্রিয়া আদায় করো। আর এমন লোকাল বাসে অনেক কমেডি মাথায় আসে। তখন একটা শোনায়ও গুরু। কিছুক্ষণের মধ্যে ওরা দুজনে একটা কর্পোরেট অফিসে চলে আসে মিটিংটা করার জন্য। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হলে শামসুজ্জামান স্মোক করতে আসে স্মোক জোনে। সেখানে অফিসের এক লেডি এমপ্লয়ার চলে আসে কথা বলার জন্য। ওর নাম নায়না। কোনো একটা ব্যাপার নিয়ে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে, যা শুনে ফেলে আবার শামসুজ্জামান। এরপর মিটিংয়ে ক্লায়েন্ট জানায় 6 মাস ধরে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে প্রত্যেক দিন 1 ঘন্টা করে কমেডি শো শোনাতে হবে, কিন্তু শোনাতে পারবেন না কোনো 18+ জোকস, এমনকি কাউকে নিয়ে ব্যক্তিগত কোনো জোকসও বলতে পারবেন না। এতগুলো শর্ত দেখে শামসুজ্জামান বলে এইটা তো তাহলে আর কমেডি শো থাকলো না, হয়ে গেল টক শো। কালু আবার মিটিংয়ের মধ্যেই একের পর এক পান খেতে শুরু করে, তাই ক্লায়েন্ট নিজে থেকে কালুকে পান খেতে নিষেধ করে। সেই সময় নায়রা তার বসের কাছে একটা ফাইল নিয়ে আসলে শামসুজ্জামান শুধু দেখতে থাকে ওকে। পরবর্তীতে শামসুজ্জামানের একটা কমেডি শোতে নায়রাকে দেখা যায়। নায়রা শামসুজ্জামানের জোকস শুনে খুব হাসে। প্রোগ্রাম শেষে নায়রা দেখা করতে আসে ওর সাথে, পরিচিত হয় ওর সাথে। শামসুজ্জামান জিজ্ঞাসা করে কালকের পর থেকে তো আমার কমেডি সবসময় শুনবেন, তাহলে এখানে আপনি কি করছেন? নায়রা বলে প্রত্যেকদিন তো আপনার প্রোগ্রাম শুনবই, আজকে আমাকে অফিস থেকে পাঠানো হয়েছিল আপনার কমেডিগুলো যাচাই করার জন্য। এটা শুনে শামসুজ্জামান বলে এখন আপনি স্পাই, তাহলে বলুন আমার কমেডি কেমন লাগলো? নায়রা তখন বলে বেশ ভালো। এই কমপ্লিমেন্টটা নিয়েও ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে থাকে শামসুজ্জামান। তারপর বাড়ি আসলে মা আবারও একটা তরকারি নিয়ে ওয়াইফের বদনাম করে। তা শুনে শামসুজ্জামান বলে তুমি কি ওকে তালাক দিতে বলছো নাকি? চলো তালাকই দিয়ে দেবো আজকে। প্রত্যেকদিন তো তোমাদের এইসব ঝগড়া শুনতে আমার আর একদমই ভালো লাগে না। এরপর আরও বলে তোমার মেয়ের জন্য একটা ভালো পাত্রের খোঁজ আছে আমার কাছে, কিন্তু মা জানায় এমন কাউকে খুঁজে নিয়ে আয় যে ঘর জামাই থাকবে। মায়ের এই কথা শোনার পরপরই শামসুজ্জামান চলে আসে ওর ওয়াইফের রুমে। ওয়াইফ তখন বলে মায়ের সাথে তো আমাকে নিয়ে ভালোই কুটনামি করলে, এখন বলো আমার জন্য ডিম লাইট তুমি নিয়ে এসেছো? শামসুজ্জামান বলে যে না, আর সাথে জানায় যে কেন তোমার ডিম লাইট লাগবে। ওয়াইফ বলে আমি অন্ধকারে একদম ঘুমাতে পারি না তাই। শামসুজ্জামান তখন জানায় যাও কালকে নিয়ে আসবো। এরপর একটু রোমান্স করতে চায়। ওয়াইফ বলে ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর তোমার বিছানাটা নিচে করা আছে, ওখানে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। তারপর নিচে শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে নায়রাকে খুঁজে পায় এবং ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরের দিন ক্লায়েন্টের প্রোগ্রাম শুরু করে শামসুজ্জামান। কমেডি শোনায় কিন্তু কেউই হাসে না, শুধু হাসে কালু রঞ্জন। তাই প্রোগ্রামটা শেষ হওয়ার পরপরই কালু রঞ্জনের উপর রাগ দেখাতে থাকে শামসুজ্জামান। বলে যদি কমেডিয়ান হতে চাও তাহলে কমেডি শুনে তোমার হাসা যাবে না। একটু পরেই নায়রা চলে আসে ওর কাছে আর শামসুজ্জামানকে বলে তোমার কমেডিগুলো কিন্তু বেশ মজার ছিল। শামসুজ্জামান বলে কিন্তু কারো মুখেই তো হাসি দেখলাম না আমি। নায়রা জানায় ওরা একদমই অভ্যস্ত নয়, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। শামসুজ্জামান আবার নায়রার সাথে কথা বলতে লজ্জা বোধ করছিল, তাই নায়রা জিজ্ঞেস করে আপনি আমাকে দেখলে এমন লজ্জা পান কেন? শামসুজ্জামান জানায় এখন মিডল এজে আসি তো এই জন্যই। এর পরপরই নায়রা শামসুজ্জামানকে কফি খাওয়ার অফার করে একটা কফি শপে গিয়ে। এরপরেই কালু রঞ্জনকে শামসুজ্জামান একটু সাইডে নিয়ে এসে বলে তুমি বাড়ি যাও, সাথে ওকে কিছুটা টাকাও দেয়, কিন্তু তুমি ঘরের ভেতরে ঢুকবে না, বাইরেই আমার জন্য অপেক্ষা করবে। কালু বলে আমি জীবনেও কফি শপে যাইনি, আমাকেও নিয়ে চলেন না বস। তখন শামসুজ্জামান জানায় তোকে কালকে কফি শপে নিয়ে গিয়ে আমি কফি খাওয়াবো, কিন্তু আজকে তুই যেতে যাস না। এরপর ওরা দুজনে চলে আসে কফি শপে। শামসুজ্জামান কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কি কফি অর্ডার করবে, কারণ এরকম দামি রেস্টুরেন্টে সে কখনো আসেনি, এটাই ওর প্রথমবার। শামসুজ্জামানের এমন কর্মকাণ্ড দেখে নায়রা জিজ্ঞেস করে আপনি অনেক হিসেবি তাই না? শামসুজ্জামান বলে হ্যাঁ, আমার মা আছে, বউ আছে এবং একটা বোন আছে, তাদের খরচ আমাকেই বহন করতে হয়, তাই হিসেব করেই আমাকে চলতে হয়। নায়রা তখন জানায় আপনার ঠিক উল্টোটা, আমি বাবা মা থাকে বিদেশে আর এখানে আমি একাই থাকি, স্যালারি আমি যা পাই সেটা আমি খেয়েই উড়িয়ে দিই, তাই আজকের টিটটাও আমার পক্ষ থেকেই। কফি খেতে খেতে শামসুজ্জামান বলে বিয়ে করে আমি অনেক প্যারায় আছি, এটা সমস্যা তো ওটা সমস্যা, কত সমস্যাই আর দেখবো আমি। এটা শুনে নায়রা বলে আপনারা সব ছেলেরাই দেখি বিয়ের পরেই একই কথাই বলেন, জানেনই বিয়ে করা মানে প্যারা, অনেক দায়িত্ব, তাহলে কেন আপনারা বিয়ে করেন? তখন শামসুজ্জামান হাসতে হাসতে বলে বিয়ে করার আগে তো আর এইগুলো প্র্যাকটিক্যালি বুঝতে পারিনি, এখন সেগুলো বুঝতে পারছি।
সেখান থেকে বাড়িতে আসলে শামসুজ্জামান দেখতে পায় ওয়াইফ তানিয়া এবং বোন মিলে লিপস্টিক নিয়ে ঝগড়া করছে। তানিয়া দোষ দিচ্ছে মিলি লিপস্টিক নিয়েছে। মিলি বলে যে আমি সেটা নেইনি। এর মধ্যেই আবার বাহাত ঢুকিয়ে দেয় কালু, জানায় অযথা সন্দেহ করা মানে ধ্বংস বয়ে আনা। অন্যদিকে এসব কোনো কিছুতেই পাত্তা দেয় না শামসুজ্জামান। সে দূরে বসে শুধু ফোনে দেখতে থাকে নায়রার ছবি। শামসুজ্জামানের ধ্যান জ্ঞান এখন সবকিছু যেন নায়রাকে নিয়েই। এর মধ্যেই বের হয়ে যায় লিপস্টিকটা নিয়ে মজা করছিল কিনা ওদের দুই ছেলে মেয়ে। এর মধ্যেই তানিয়া চলে আসে শামসুজ্জামানের কাছে। সাথে সাথেই ফোনটা লুকিয়ে ফেলে শামসুজ্জামান। কোনো মতেই বউয়ের কাছে ধরা পড়া যাবে না। পরের দিন চলে আসে আবারও প্রোগ্রাম করতে। প্রোগ্রামটা শেষ হলে শামসুজ্জামান গিয়ে এবার নায়রাকে কফি খাওয়ার অফার করে। নায়রা জানায় আজকে আর কফি খাওয়ার মুড নেই, অন্য একটা প্ল্যান আছে আমার। শামসুজ্জামান তবুও ফোর্স করতে থাকলে নায়রা অনেক রাগ দেখে সেখান থেকে চলে যায়। যা দেখে কালু বলে এই মেয়েটার সাহস তো দেখি কম নয়, এক কাপ কফি তো খেতে চেয়েছিল। কালু এই কথা বলাতে শামসুজ্জামান কষে একটা চড় মেরে দেয় কালুকে। কালু তাই ব্যাগ রেখে দিয়ে বলে আপনার চাকরি আর আমি করব না। কিন্তু শামসুজ্জামান তাকে যেতে দেয় না। কালুকে নিয়ে চলে আসে একটা কফি শপে, খাওয়ায় ওকে একটা কফি। সে সময় শামসুজ্জামান খেয়াল করে দেখতে পায় ওর বোন একটা ছেলেকে নিয়ে চলে এসেছিল সেই কফি শপে। তাই বোনের ওপরে গিয়ে অনেক করে রাগ দেখায়। তখন বয়ফ্রেন্ডও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই রাগটা এসে সে আবার কালুর উপরেও ঝাড়ে, কারণ কালু এক্সট্রা চিনিগুলো ব্যাগে নিচ্ছিল। কালুকে সে চোর বলেও সম্বোধন করে, আর এমন চোরকে সে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়েও রাখবে না এটাও জানায়। কিছুক্ষণের মধ্যেই নায়রা ফোন করে শামসুজ্জামানকে। তারপর ওকে আবার আসতে বলে একটা রেস্টুরেন্টে। এদিকে কালু তো ব্যাগ রেখে দিয়েই চলে যায়, কিন্তু শামসুজ্জামান তখন ওকে আবার আটকায় আর বলে যে রাগের মাথায় আমি তোকে অনেক কিছু বলে ফেলেছি, তো তুই এগুলো কিছু মনে করিস না, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবি। তারপর টাকা দিয়ে ওকে চলে যেতে বলে আর বাড়ির আশেপাশেই ঘুরতে বলে। কিছুক্ষণ পরে নায়রার কাছে চলে আসে শামসুজ্জামান। বিভিন্ন কথাবার্তার মধ্যেই এই সংসার যে তার আর ভালো লাগছে না এই প্রসঙ্গটাও নিয়ে আসে। নায়রা তখন বলে বিয়ের আগেও তো আপনার সাথে মা বোন ছিল, তখন তো কোনো প্যারা লাগেনি আপনার। শামসুজ্জামান জানায় মা আর ওয়াইফের মাঝে শুধু দ্বন্দ্বই লাগে, যা আমি আর একদমই নিতে পারছি না। একটু পরেই তাদের টেবিলে এসে বসে নায়রার বয়ফ্রেন্ড। নায়রার বয়ফ্রেন্ডকে দেখে চুপসে যায় শামসুজ্জামান। একদম ওর স্যাকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তাই ওয়াশরুমে যাওয়ার নাম করে ইমোশনাল হয়ে এসে সিগারেট জ্বালায় আর দূর থেকে দেখতে থাকে ওদের দুজনের কর্মকাণ্ড। এগুলো দেখে শামসুজ্জামান নায়রার কাছে এসে বলে আমার মা অসুস্থ, এর জন্য আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এটা বলেই সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। পরদিন সকালবেলাতে নাস্তা করার সময় ওখানে নায়রার যে বয়ফ্রেন্ড দেখেছে এই রাগটা আবার তার পরিবারের ওপরই ঝাড়ের, সাথে কালুর ওপরও। তারপর চলে আসে প্রোগ্রামটা করার জন্য। প্রোগ্রামটা শেষ করার পরে শামসুজ্জামান আপন মনেই চলে যাচ্ছিল। তখন নায়রা এসে ওকে বলে আপনাদের শো আজকে আমি দেখতে পারিনি। তারপর জিজ্ঞেস করে আপনার মা এখন কেমন আছেন। শামসুজ্জামান প্রথমে বুঝতে পারে না কথাটা, পরে জানায় যে না ভালো আছে। নায়রা এরপর ওকে বলে আমার মনটা আজকে খারাপ, চলেন না কফি খেয়ে আসি। শামসুজ্জামান জানায় আমার একটা শো আছে। নায়রা তখন বলে যে আচ্ছা সমস্যা নেই, আমি আপনার ওই শোতেই যাব। শামসুজ্জামান তখন বলে এটা হলো প্রাইভেট শো, আপনাকে নিয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না। নায়রা তখন বলে আমার মনটা অনেক খারাপ, আপনার শোটা যদি আমি দেখতে পারি তাহলে হয়তো বা আমার মনটা একটু ভালো হতো, আবার ঘুরেও আসা হতো। শামসুজ্জামান তখন বলে কেন, আপনার তো বয়ফ্রেন্ড আছে, তাকে নিয়ে ঘুরতে যান। নায়রা বলে যে গত রাতেই আবার ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমাদের দুজনের কোনো কিছুই মেলে না। এই কথাটা শুনেই আবার আপনি থেকে তুমিতে নেমে আসে এবার শামসুজ্জামান। বলে শোতে যেতে পারো, কোনো সমস্যা নেই, আমার গেস্টরা যেতে পারবে। নায়রা তখন বলে যে তাহলে এতক্ষণ কেন আপনি না না করছিলেন। শামসুজ্জামান জানায় তোমার বয়ফ্রেন্ড কি মনে করে এর জন্য আমি বলেছিলাম। এরপর ওরা চলে আসে একটা প্রাইভেট শোতে। সেখানে শামসুজ্জামানের কমেডিগুলো খুব উপভোগ করতে থাকে নায়রা। শো শেষে দুজন চলে আসে আবার একটা কফি শপে এবং বসে পড়ে। তখন শামসুজ্জামান বলে আমি প্রথম দেখাতেই বুঝে ফেলেছিলাম তোমার ওই বয়ফ্রেন্ড সুবিধার নয়, যা হয়েছে ভালোই হয়েছে। নায়রা তখন আবার ওকে জিজ্ঞেস করে বসে আচ্ছা আপনি কি ফ্রাইডেতে ফ্রি আছেন। শামসুজ্জামান জিজ্ঞেস করে কেন। নায়রা তখন বলতে থাকে তেমন কিছুই না, আমার বাড়িতে ধরেন আমি একটু রান্না করলাম, আপনি একটু আসলেন, দুজনে একটু গল্পগুজব করলাম, এই আর কি। আর সারা রাত এভাবেই একসাথে আড্ডা দিতে দিতেই কাটিয়ে দেবো, একটুও ঘুমাবো না আমরা। এটা শুনেই শামসুজ্জামানের মনে যেন লাড্ডু ফুটে ওঠে। আবার জিজ্ঞেস করে কেউ কিছু বলবে না তো। নায়রা তখন বলে যে না, কে কি বলবে, আমি তো একাই থাকি, কোনো সমস্যা নেই। শামসুজ্জামান যেন ওর মনের ভেতরে নাচতে শুরু করে দিয়েছে। তারপর বাড়ি আসার পথে কিনে নিয়ে আসে হানি নার্স। কালু তখন আবার ওকে জিজ্ঞেস করে আচ্ছা বস এটার কাজ কি। শামসুজ্জামান বলে এটা তোর জন্য নয়। তানি আবার এসে শামসুজ্জামানের হাতে হানি নার্স দেখে বলে আজকাল দেখে হানি নার্স খাওয়া ধরেছো তুমি, মতলব কি তোমার। শামসুজ্জামান তখন বলে স্বাস্থ্যের জন্য এগুলো খেতে হয়। তারপর ঘুমানোর সময় শামসুজ্জামান মেঝেতে শুয়েই ফোন টিপছিল। কিছুক্ষণ পরেই তানিয়া তার কাছেই নিচেই চলে আসে।
এটাতে শামসুজ্জামান ওর ফোনটা লুকিয়ে ফেলে আর জিজ্ঞেস করে তুমি কি এখানেই থাকবে। তানিয়া উত্তরে বলেছে হ্যাঁ আমি এখানেই থাকবো। এরপর বলে আমি কিন্তু জানি যে তুমি হানি নার্সটা কেন কিনেছো। এদিকে শামসুজ্জামান ইগনোর করতে থাকে তানিয়াকে, জানায় আজকে আমার একটু দ্রুত ঘুমাতে হবে আর দ্রুত ঘুমানোটা স্বাস্থ্যের জন্য ভালো। এটা বলেই নিজে ঘুমানোর ট্রাইও করে। তানিয়া তাই অনেকটাই বিরক্ত হয়ে বাচ্চাদের কাছে এসে ঘুমিয়ে পড়ে। তানিয়া যখন উপরে বাচ্চাদের কাছে উঠে যায় তখন আবারও শামসুজ্জামান ফোন টিপতে শুরু করে। সে মূলত নায়রাকেই সময় দিচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই শামসুজ্জামান খেতে শুরু করে হানি নার্স। এটা দেখে আবার অবাক হয়ে যায় তানিয়া। দেখা যায় শামসুজ্জামান সারাক্ষণ ঘুরতে থাকে নায়রাকে নিয়েই, আর বাড়ি এসে সারাক্ষণ শুধু ফোনই টেপে। বউ শাশুড়ির যুদ্ধ যেন তার কানের মধ্যেই ঢুকছিল না। একদিন বউ শামসুজ্জামানের ফোনটা কেড়ে নেয়, কিন্তু শামসুজ্জামান তখন রিলস দেখছিল, এর জন্য সে বেঁচে যায়। এর মধ্যেই ফ্রাইডেতে নায়রার বাড়িতে যাওয়ার তোড়জোড় শুরু করে দেয় শামসুজ্জামান। করে শপিং আবার চুলও কাটে, আবার কালুকে টাকা দিয়ে বলে আমি আজকে বন্ধুর বাড়িতে থাকবো। তখন কালু আবার এই প্যাচটা ধরতে পারে আর বলে যে আপনার তো কোনো বন্ধু নেই আমার জানা মতে, যেইটা আপনার আছে সেইটার সাথেও তো আপনার ঝগড়া। শামসুজ্জামান তখন বলে ওঠে সেইটার সাথেই মিটমাট করতে হবে। তুমি বাড়ি যাবে আর ভাবে কিছু জিজ্ঞেস করলে আমি যেমনটা তোমাকে শিখিয়ে দিচ্ছি ঠিক তেমনটাই বলবে, সাথে এটাও বলবে যে গুরু মিডনাইট পর্যন্ত শো করবে। কালু এবার বসের ফায়দা নেয় আর ওর থেকে বেশি টাকা নিয়ে নেয়। এর পরপরই শামসুজ্জামান চলে আসে ফার্মাসি, তার কিনে নেয় প্রোটেকশন। তারপর ফুল নিয়ে অনেক খুশি মনে চলে আসে নায়রার বাসায়। নায়রা দরজাটা খুলতেই সেই খুশিটা আবার হারিয়ে যায় শামসুজ্জামানের, কারণ বাসাতে শুধু সেই নয়, নায়রা তার অনেক ফ্রেন্ডসকে সেখানে ইনভাইট করেছিল। এই ব্যাপারটা দেখে স্তব্ধ হয়ে যায় শামসুজ্জামান। সবাই এখানে পার্টি নিয়ে ব্যস্ত থাকলে শামসুজ্জামানকে চিন্তিত দেখা যাচ্ছিল। আবার ওর পকেটে থাকা প্রোটেকশনটা তো লুকাতে হবে, কিন্তু কোনোভাবেই সে ওটা লুকাতে পারে না। সবকিছু মিলে পুরো বোরিং একটা সময় উপভোগ করে। একটু পরে বেলকুনিতে এসে ধরায় সিগারেট। শামসুজ্জামান বেলকুনিতে একা আপসেট হয়ে থাকলে নায়রা এসে জিজ্ঞেস করে আপনাকে দেখে আপসেট লাগছে, আপনাকে এখানে ডেকে কি কোনো বিপদে ফেললাম নাকি। শামসুজ্জামান জানায় তুমি আর কি বিপদে ফেলবে, আমি নিজেই একটা বিপদ। সবসময় আয়নার চেহারাটা দেখতে গিয়ে ভেবেছি আয়নাটাই খারাপ, পরে ভালো করে খেয়াল করে দেখলাম আয়না তো ভালোই আছে, আমার চেহারাটাই খারাপ। তারপর শামসুজ্জামান নায়রাকে বলে আমার এখন যেতে হবে, আমাকে ছাড়া কখনো বউ একা থাকতে পারে না। নায়রা ডিনার করে যেতে বললে শামসুজ্জামান সেটাও করে না। নায়রার বাসা থেকে সে বেরিয়ে আসে। পথের মধ্যে শামসুজ্জামানকে ধরে আবার পুলিশ, জিজ্ঞেস করে কোথা থেকে আসলেন। শামসুজ্জামান জানায় বন্ধুর বাড়িতে পার্টি থেকে আসলাম। সে মদ খেয়েছে কিনা এটা পুলিশ জিজ্ঞেস করলে শামসুজ্জামান বলে আমি ওগুলো খাই না, শুধুমাত্র আমি সিগারেটই খাই আর এখন থেকে আমি সেটাও ছেড়ে দিব। পুলিশ তবুও সার্চ করতে থাকে শামসুজ্জামানকে। তারপর পকেটে পায় প্রোটেকশনের প্যাকেট, জিজ্ঞেস করে এইটা কেন। শামসুজ্জামান তখন বলে আমি বিবাহিত পুরুষ, আমার কাছে প্রোটেকশন থাকতেই পারে, আপনিও যদি বিয়ে করে থাকেন আর আপনার যদি লাগে তাহলে আপনিও সেটা নিতে পারেন। পুলিশ আবার তখন নিয়েই নেয় সেটা শামসুজ্জামানের কাছ থেকে। পরের দিন সকালবেলাতে শামসুজ্জামান আবার মন খারাপ করে একের পর এক সিগারেট খেতেই থাকে। ওর এই অবস্থা দেখে ওয়াইফ তানিয়া জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, একের পর এক তুমি সিগারেট খেয়েই যাচ্ছ, কোনো মেয়ের চক্করে কি পড়েছো তুমি। শামসুজ্জামান এগুলো শুনে বলে কি আবল তাবল বলছো। তানিয়া জানায় আমি সব জানি, আজকাল তোমাকে তো আর পাওয়াই যায় না, কালকে রাত্রে তুমি কোথায় ছিলে সেটা তো কালুও জানে না। তখন শামসুজ্জামান বলে আমার মিডনাইট পর্যন্ত শো ছিল, সেটা নিয়েই ছিলাম আমি, আর কালুর পেট ব্যথা করছিল জন্য ওকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কসম করে বলছি তুমি যেটা ভাবছো সেটা না। তানিয়া তখন ওর কাছে ফোনটা চায়, কারণ সারাক্ষণই ফোনটার মধ্যেই পড়ে থাকে শামসুজ্জামান, এর জন্য এটা চেক করবে সে। শামসুজ্জামান তখন আবার একটা কথা বলে তানিয়াকে আর ওকে চুপ করায়। পরের দিন প্রোগ্রাম শেষে শামসুজ্জামান নায়রাকে পাশ কাটিয়ে চলে যেতে থাকলে নায়রা বলে আপনি দেখছি আমাকে আর পাত্তাই দিচ্ছেন না, আমার ফোনও ধরছেন না আপনি, আর কথা বলছেন না, কোনো কি সমস্যা হয়েছে, চলেন একসাথে গিয়ে কফি খাই। শামসুজ্জামান তখন বলে কফি খেলে আমার ঘুম হচ্ছে না, এই জন্য ডক্টর আমাকে কফি খেতে নিষেধ করেছে। নায়রা তখন বলে ঠিক আছে তাহলে কফি খাবো না, অন্য কিছু খাবো। এটাতে শামসুজ্জামান আর না করতে পারে না। কালু আবার শামসুজ্জামানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কি আর আটকাতে পারে ওকে। এর পরপরই ওরা দুজনেই চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখানে নায়রা বলে ভালোবাসা হচ্ছে ফুলের মতো, এটার যত্ন নিতে হয়। শামসুজ্জামান বলে যত্ন নিয়েও কিছুই হয় না। নায়রা তখন বলে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনার ওয়াইফকে আপনি লাস্ট কবে আই লাভ ইউ বলেছেন, কবে তার জন্য আপনি গিফট নিয়ে গেছেন, ঘুরতে বের হয়েছেন ওকে নিয়ে। সম্পর্কের যত্ন নিতে হয়, তাহলেই সম্পর্ক ভালো থাকে। এইসব শুনে শামসুজ্জামান নায়রাকে তার জীবনের গল্প শোনাতে বলে। এই যেমন নায়রার বাবা মা বিদেশে, আর সে কেন দেশে, সচরাচর তো এমনটা দেখা যায় না। নায়রা তখন বলে আমার যখন 4 বছর বয়স ছিল তখন আমার বাবা মার মধ্যে সেপারেশন হয়ে যায়, তখন থেকেই আমি আমার মায়ের সাথেই থাকতে শুরু করি। মা তখন আবার একটা রিলেশনে জড়ায়, এটা আমার একদমই ভালো লাগেনি,
এর জন্য আমি চলে এসেছি। এখন শুনছি মা তার বয়ফ্রেন্ডকেই বিয়ে করবে। এদিকে মেয়ের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। শামসুজ্জামান যখনই বিয়ের প্রসঙ্গ তুলবে তখনই শামসুজ্জামানের ওই প্রতিবেশী লিয়াকত এসে হাজির হয়। লিয়াকতকে দেখে চুপসে যায় সে। লিয়াকত আসলে একটা প্যাঁচানো মানুষ, এর জন্য ওখানেও শুরু করে দেয় প্যাচাল। শামসুজ্জামান এক পর্যায়ে লিয়াকতকে সাইডে নিয়ে এসে বলে, এইটা কিন্তু আমার ক্লায়েন্ট, অন্য কিছু ভাববেন না। আবার আপনার ভাবিকে যেন গিয়ে কিছু বলবেন না। লিয়াকত জানায়, না, কি মনে করব আমি, এরকম তো করতেই পারেন। শামসুজ্জামান শো শেষ করে বাড়ি আসলে দেখতে পায় লিয়াকত তার ওয়াইফকে নিয়ে ওর বাড়িতে হাজির হয়েছে, বউয়ের হাতে খাচ্ছে চা। এটা দেখে শামসুজ্জামান তো পুরো ভয় পেয়ে যায়। তখন লিয়াকত বলে, এত টেনশন করছেন কেন, আমি শুধু চা খেতে এসেছি। সাথে তানিয়ার হাতের বানানো চায়েরও অনেক প্রশংসা করে। এটা শুনে তানিয়া বলতে থাকে, কেউ তো অ্যাটলিস্ট আমার চায়ের প্রশংসা করলো। লিয়াকত তখন বলে, ভাইও তো আপনার প্রশংসা করে। মানে লিয়াকত সব জায়গায় বেশি কথা বলে। কিছুক্ষণ ওখানে গল্প করার পরে লিয়াকত তার ওয়াইফকে নিয়ে চলে যায়। তখন তানিয়া একটা চা এনে দেয় শামসুজ্জামানকে। সে চা খেতে না চাইলে তানিয়া বলে, তুমি তো এখন চাও খাও না, কফি খাও, এটা কালু বলেছে। এই কথাটা শুনে কালুর দিকে আগুনের মতো করে তাকায় সে। তারপর ওর ওয়াইফকে ঠান্ডা করার জন্য পরতে বলে একটা শাড়ি, জানায় তোমাদেরকে নিয়ে আজকে ঘুরতে বের হব। এরপর পরিবারের সবাই মিলে ঘুরে বেড়ায়। খুব মজাই করছিল ওরা সবাই মিলে। পরদিন নায়রার সাথে আবার রেস্টুরেন্টে বসে শামসুজ্জামান। তার পরপরই ওর কাছে একটা ফোন কল আসে। এটাতে সে অনেক চিন্তায় পড়ে যায়। নায়রা তখন জানতে চায় যে কি হয়েছে। শামসুজ্জামান জানায়, বউ শাশুড়ির মধ্যে আবারও ঝামেলা বেঁধেছে। এসব আর আমার একদমই ভালো লাগে না। আমি আছি একটা বড় চিপায়, এত চাপ নিতে আর আমার একদমই ভালো লাগে না। নায়রা জানায়, এই সমস্যাটা সবার পরিবারেই আছে, চুপচাপ না থেকে এটা স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। সে সময় রেস্টুরেন্টটাতে আবারও শামসুজ্জামান দেখতে পায় লিয়াকতকে। এর জন্য পালিয়ে চলে আসে বাজারে বাজার করার জন্য। সেখানেই লিয়াকত এসে আবার শুরু করে দেয় আবোল তাবোল কথাবার্তা। তারপর বলতে থাকে, আপনার সাথে একটা কথা আছে। শামসুজ্জামান ওকে এখানেই বলতে বলে। লিয়াকত জানায়, সব কথা সব জায়গায় বলা যাবে না, অন্য কোনো দিন বলবো আপনাকে। লিয়াকত চলে গেলে শামসুজ্জামানের মধ্যে অস্থিরতা কাজ করতে শুরু করে। এটা দেখে কালু বলে, আপনি তো বেশ চিন্তায় আছেন বস, মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে আপনি কি বলবেন বস? তখন শামসুজ্জামান ওকে চুপচাপ থাকতে বলে। পরদিন শোটা শেষ করে তানিয়ার জন্য ফুল এবং একটা শাড়ি নিয়ে আসে। তানিয়া তো এই গিফটগুলো পেয়ে অনেক খুশি। শামসুজ্জামান জানায়, তোমার পছন্দ মতো শাড়ি কিনতে পেরেছে কিনা জানি না। তানিয়া বলে, তুমি পছন্দ করে কিনেছো, এটাই হবে। রাত্রেবেলাতে দুজনে একসাথে শুয়ে পড়ে। শামসুজ্জামান তখন ওকে বলতে থাকে, কাজের চাপগুলো শেষ হলে তুমি আর আমি মিলে কক্সবাজার যাব। তানিয়া তখন জানায়, একদিনে এত ভালোবাসা দেখিও না, আমি একদমই নিতে পারবো না। পরদিন আবারও চলে আসে শামসুজ্জামান শোতে আর মাকে নিয়ে কিছু কথা বলে। এই কথাগুলো শুনে অনেকটাই ইমোশনাল হয়ে যায় নায়রা। শো থেকে বের হয়ে প্রথমে আগে মাকে কল দেয়। সেদিন আবার নায়রা শামসুজ্জামানের কাছে ওর মাকে নিয়ে কথা বলতে গিয়ে আবারও কান্না করে। শামসুজ্জামান তখন বলে, বেশি করে কান্না করো, কান্না করলে মন হালকা হয়। নায়রা বলে, আমি ভেবেছিলাম যে আমার মায়ের সাথে আমার সারা জীবনের মতো সম্পর্কটা শেষ, কিন্তু আপনার মাকে নিয়ে বলা কথাগুলো আমার মনে গিয়ে টাচ করেছে। মাকে কল দিয়ে কথা বলে আমি অনেক শান্তি পেয়েছি। শামসুজ্জামান তখন বলে, সন্তান এবং মায়ের সম্পর্ক কখনো ছিন্ন হয় না, চাইলেও ছিন্ন করা যায় না। নায়না তখন ধন্যবাদ জানায় শামসুজ্জামানকে। নায়লার সাথে গল্প করা শেষ করে বাজার থেকে একটা ডিম লাইট কিনে বাড়ি ফিরে শামসুজ্জামান দেখে তার ওয়াইফ তানিয়ার চোখে কান্না। তানিয়া ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে শামসুজ্জামান জিজ্ঞেস করে, কি হয়েছে? তানিয়া তখন বলে, তোমার ফোনে নায়নার টেক্সট আমি অনেকবার দেখেছি, কিন্তু আমি তেমন কিছুই মনে করিনি। কিন্তু সেদিন কিনা তুমি কোনো মিডনাইট শোতেই ছিলে না, আর কালুরও কোনো রকম কোনো পেট খারাপ ছিল না। সেদিন তুমি নায়রার বাসায় ছিলে। এগুলোতে আর একদমই আমি তোমাকে মেনে নিতে পারছি না। শামসুজ্জামান ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করলেও কোনো কিছুই শুনছিল না তানিয়া, আর বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন শামসুজ্জামান ডাক দেয় লিয়াকতকে। সে এখানে এসেও আবারও আবোল তাবোল কথাবার্তা বলছিল। তারপরে শামসুজ্জামান ওকে অনেক রাগ দেখা আর জিজ্ঞেস করে, এই যে কফি শপে আমি নায়রার সাথে কফি খেয়েছিলাম, সেটা আপনিই দেখেছিলেন, দেখে কি আপনি গিয়ে আপনার ভাবিকে বলেছিলেন? লিয়াকত এসব শুনে বলে, ওটা তো আমি ভুলেই গিয়েছিলাম, আপনার কথাতেই আবার মনে পড়ল। কফি শপে তো আমিও অনেককেই নিয়ে যাই, এগুলো কি কাউকে বলার জিনিস নাকি? লিয়াকতের কথা শুনে শামসুজ্জামান বুঝতে পারে যে লিয়াকত এগুলো ফাঁস করেনি। এদিকে শামসুজ্জামান এবং তানিয়ার জীবনে ঝড় বয়ে গেলেও নায়রা এখন ভালো আছে, কারণ ওর সাথে দেখা করতে চলে আসে ওর মা। শামসুজ্জামান কয়েকদিন না খেয়ে বসে থাকলে কালু তাকে খেতে বলে। তখন সে বলতে থাকে, মিলি যে খাবারটা রান্না করে সেটা তো আমার গলা দিয়েই নামে না। কালু তখন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে যার খাবার ভালো তাকে নিয়ে আসলেই তো পারেন। শামসুজ্জামান তখন কালুকে বেশি কথা বলতে নিষেধ করে। কালু জানায়, বেশি কথা বলছি না, একটা সম্পর্ক এত সহজে ছিন্ন করাটা উচিত নয়।
আজকে আমি শেষবারের মতো আপনাকে বলে দিচ্ছি, আমি আর আপনার সাথে নেই। এটা শুনে শামসুজ্জামান জিজ্ঞেস করে, কোথায় যাবে তুমি? কালু বলতে থাকে, আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাব, গ্রামেই ফিরে যাব আমি। মানুষকে হাসানো হলো সবচাইতে কঠিন কাজ, সেটা আপনিই করেন, আর আপনি আমার কাছে অনেক কিছুর ঊর্ধ্বে ছিলেন। আপনার সাথে এতদিন থেকে আমি বুঝতে পেরেছি শহরের মানুষগুলো আসলে ফেক হাসি হাসে, ওরা কেউই মন থেকে হাসে না। এই ব্যাপারগুলোর আমি কোনোভাবেই নিতে পারছি না, এর জন্য আমি আবার গ্রামেই ফিরে যাব। এইসব কিছু বলার পরে কালু আরও জানায়, আপনি যে নায়রার বাসায় গিয়েছিলেন এটা ভাবিকে আমিই বলেছিলাম। ভাবি যেভাবে কান্না শুরু করেছিল আমি নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারিনি। তবে আমি আপনাদের সংসারটা ভাঙার জন্য বলিনি, মাঝে মাঝে সংসারটা আরও মজবুত করার জন্য এইরকম সত্যের দরকার আছে। এটুকু বলেই সেখান থেকে চলে যায় কালু। কালুর কাছ থেকে এসব কিছু শোনার পরপরই শামসুজ্জামান চলে আসে তানিয়ার কাছে। তানিয়া তো ওকে দেখেই ঘর থেকে বের করে দিচ্ছিল। শামসুজ্জামান তখন জানায়, আমি তোমাকে ছাড়া অচল। তানিয়া তখন বলে, কই, নায়রার বাসায় ঢোকার আগে তো তোমার এই কথা মনে ছিল না? সারা জীবন তো তুমি তোমার কাজ নিয়েই থেকেছ। আমি সুন্দর সুন্দর শাড়ি পরে বাসাতে বসে থাকতাম তোমার কাছে শুধু একটু ছোট্ট প্রশংসা শুনবো বলে, কিন্তু কখনো তুমি আমার প্রশংসা করনি। বিয়ে হওয়ার সময়ও তোমাকে আমি কাছে পাইনি, পরের দিন এসেছিলে তুমি। তোমার ছেলে প্রথম দিন স্কুলে যাওয়ার সময় তোমার জন্য কত কান্না করেছে, কিন্তু তুমি আসোনি তখনও। এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি শুধু তোমার সাথেই থেকেছি, কারণ তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমি আর একদমই পারছি না, তোমার এই কর্মকাণ্ডগুলো আমাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। শামসুজ্জামান তখন তানিয়াকে আই লাভ ইউ বলে। এই কথাটা শুনে তানিয়া তো আরও বেশি রেগে যায়। তখন শামসুজ্জামান বলে, আগে হয়তো বা অনেকবার তোমাকে ভালোবাসার কথা বলেছি শুধুমাত্র তোমার মন রক্ষা করার জন্য, কিন্তু এবার আমি তোমাকে শেষবারের মতো বলছি, কারণ তোমাকেই লাগবে আমার। আমার ছেলে মেয়ের জন্য তোমাকে আমার লাগবে সেটা বলছি না আমি, তোমাকে ছাড়াও হয়তো বা ওদেরকে আমি কষ্ট করে মানুষ করতে পারবো, কিন্তু আমারই তোমাকে প্রয়োজন, আমার নিজের জন্য তোমাকে আমার লাগবে। শামসুজ্জামানের মুখ থেকে এইসব কথা শুনে একদম গলে যায় তানিয়া। ওর সাথে চলে আসে আবারও বাড়িতে। তানিয়া বাড়িতে ঢুকতেই শাশুড়ি কান্নারত অবস্থায় আগে তানিয়াকে গিয়ে জড়িয়ে ধরে। পরিবারের সবাই অনেক খুশি হয়। এই সব কিছু আবার নিস্তব্ধতার সাথে পাশে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে শামসুজ্জামান। পরের দিনের শোতে শামসুজ্জামান তার ড্রিম লাইটটা নিয়ে কথা বলে, জানায় আমাদের জীবনে স্বচ্ছতা থাকলেও আমাদের ঘরে ঘরে স্বপ্ন দেখার জন্য হলেও ড্রিম লাইট দরকার। শো শেষে একটা খোলা মাঠের মধ্যে এসে নায়রার সাথে বসে শামসুজ্জামান। সেখানে নায়রা জিজ্ঞেস করে, অবশেষে তাহলে ড্রিম লাইটের দেখা পেয়ে গেছেন? শামসুজ্জামান জানায় হ্যাঁ। এরপর ওকে জিজ্ঞেস করে, তোমার মা কি চলে গিয়েছে? নায়রা বলে যে না, এখনো আছেই, এখনো যায়নি, চলে যাবে, তবে সাথে এবার আমিও যাব, কিন্তু একেবারে না, মায়ের বিয়ে খেতে যাব আমি। ওখানে যদি ভালো লেগে যায় তাহলে হয়তো বা থেকে যাব, আর না যদি ভালো লাগে তাহলে আবার ফিরে চলে আসব। এবার শামসুজ্জামান ওই রাতের ব্যাপারে কনফেস করতে চাইলে নায়রা বলে, আমি জানি আপনি ভেবেছিলেন যে আমি আপনাকে একাই ইনভাইট করেছি, আসলে ভুল ওখানে আমারও ছিল, আমার সবকিছু খোলাসা করে দেওয়াই উচিত ছিল। শামসুজ্জামান জানায়, আমি আরও অন্য কিছু ভেবেছিলাম, এর জন্য তুমি আমাকে মাফ করে দিও। এগুলো শুনে নায়রা বলে, মানুষ যখন তার নিজের ভুলটা বুঝতে পারে তখন প্রকৃতি তাকে তার প্রাপ্যটা ফিরিয়ে দেয়, তাই এখানে আর আপনার কোনো গিলটি ফিল করার প্রয়োজন নেই। তার পরপরই নায়রাকে ধন্যবাদ জানায় শামসুজ্জামান। নায়রা জিজ্ঞেস করে, ধন্যবাদ কেন? সে বলে, জানি না কেন। এরপরেই নায়রাকে বিদায় দেওয়ার মধ্য দিয়েই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো, আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।